সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির ৮ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ছেলে আনো বাড়িতে, আর পড়তে হবে না। হ্যাঁ, তো কথা ভাবলুম, কিন্তু যেই শুনলাম বড় খোকাকে ধরে জেলে নিয়ে গিয়েছে, অমনি সব ওলট পালট হয়ে গেল। ছেলেকে জেলে নিয়ে গিয়েছে, দড়ি দিয়ে বেঁধেছে না শেকল দিয়ে বেঁধেছে, লাঠির বাড়ি মারতে মারতে টেনে নিয়ে গিয়েছে। ও ছেলে কোনোদিন কারো হাতে মার খায় নাই, কেউ ওর গায়ে হাত দেয় নাই কোনোদিন। সেই ছেলে পুলিশের লাঠির বাড়ি খেছে, কি জানি সারাদিন উপোস করে আসে নাকি। ভোগ সহ্য করতে পারে না, সে তো আমি জানি। কি হয়তো একটু খাবার দেয় নাই তাকে, তবু মুখ ফুটে তো একটি কথা সে বলবে না কখনো। এসব হক না হক কথা খালি বুকের মধ্যে উথল পাতাল করতে লাগলো, আর খানিক বাদে বাদে দম যেন আটকে যেতে লাগলো। আমি কেবলই বলতে লাগলাম, আমার ছেলে এনে দাও, যেমন করে পারো আমার ছেলে এনে দাও। যেন ছেলে বলতে আমার একটি। এদিকে পরের খোঁকাটি ৮ বছরের হয়েছে, চাঁদের মতন একটি মেয়েও হয়েছে, এখন ৬ মাসের। সেসব কথা মনে হলো না, ওরা যে সামনেই রয়েছে তাই খেয়াল হচ্ছে না। খালি মনে হচ্ছে আমার নারী সেরা ধনটি আমার কাছে নাই, আমার কেউ নাই, আমার বিশ্বভুবন আদার। তবে কর্তা গেয়েছে, আমি একটু নিশ্চিন্তে। ও লোক সামান্য লোক লয়, ও মানুষ বটবৃক্ষে, তামাম মানুষকে সেয়া দিতে পারে। ঠিক তাই হলো। তিমি সাজের বেলা খোকাকে নিয়ে কর্তা ফিরলে। অন্য দিন সে ফিরে নিজের বাইরের ঘরেই থাকে, আমরাই পা ধোয়ার পানি শরবত নিয়ে যাই। আর খুব কিছু ব্যাপার হলে সে বাড়ির ভেতর মা বোনের কাছে আসে। আজ সে তাই করলে, ছেলেকে নিয়ে সোজা বাড়ির ভেতরে এসে মায়ের কাছে বড় খোকাকে ঠেলে দিয়ে বললে, ছেলে যে পথে যাচ্ছে এই বয়স থেকে, কেন যাচ্ছে, কি করতে যাচ্ছে, এসব কথা ওর কাছ থেকেই শোনো। তারপর তুমি ঠিক করো ওকে বারণ করবে কি করবে না। নেহাত কম বয়স, তাই দয়া করে এবার ছেড়ে দিলে 2 বছর জেলও দিতে পারত। ব্রিটিশদের রাজত্ব, বড় কঠিন শাসন মা। এই শাসন এখন দেশের লোকও আর মানতে চাইছে না। ঘর সংসার, বাপ মা ভাই বোন লেখাপড়া ছেড়ে দলে দলে সব বেরিয়ে আসছে। এরই মতন খোকা সব কিছুই মানছে না, কারুর বারণ শুনছে না, ঝাঁকে ঝাঁকে মরতে যাচ্ছে। কি এখন বলবে বলো দেখিন? আইন তো ছাড় কথা, এখানে বোমা ফাটাচ্ছে, ওখানে সাহেব মারছে, আর যত জেল হচ্ছে ফাঁসি হচ্ছে তত ওদের রাগ বাড়ছে। আগুন জ্বলছে দেশে, কি করা যাবে বলো তো? গিন্নি দেখি চুপ করে আছে, তার আড়ালে চুপ করে দাঁড়িয়ে বেধবান নথটি। কেউ কোনো কথা বলছে না। বড় খোকা কর্তার পাশে মাথা নামিয়ে দাঁড়িয়ে, তার একটা হাত কর্তার হাতে ধরা। আমি আর থাকতে পারলাম না, ছুটে যেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দেখি গা গরম, জ্বর এসে। আমি চেঁচিয়ে উঠলুম, হে কি, ইজি অনেক জ্বর। বাপ না সাই, কত এই ছেলেকে শহর থেকে নিয়ে এসে কতবার গায়ে পিঠে হাত পড়েছে, ছেলের জ্বর কি সে টের পায় নাই? আমার চিৎকার শুনে গিন্নি এগিয়ে এসে খোঁকার কপালে হাত দিলে। সে তো অস্থির হবার মানুষ নয়, যত বেপদই হোক মাথা তার ঠান্ডা। কপালে একবার, বুকে একবার হাত দিয়ে গিন্নি আমার দিকে চেয়ে বললে, হ্যাঁ জ্বর অনেক, তাই তো হ্যাঙ্গামা হুচ্ছুতে জ্বর আসবে না? কেন ভাই এসবের মধ্যে থাকছো তুমি? তা যাক, ঘরের ছেলে ঘরে ফিরে এসে জ্বর নিয়ে ভাবতে হবে না, আপনা আপনি চলে যাবে। যাও মেজবু, উত্তর দৌড়ি ঘরে বিছানা করে দাও। সাঁঝবেলার আঁধারে সব ভূতের মতন দাঁড়িয়ে আছে, পিদিম কি লম্ফ কিছুই জ্বালানো হয় নাই। তখনই বিছানা করব কি?
আগে একটো রেড়ির তেলের পিদিম জ্বালিয়ে উত্তর দৌড়েই ঘরে ঢুকলুম। এমন লাগছে কেনে মা, এমন আদার লাগছে কেনে? ঘরের এক কোণে পিদিমটো রাখলুম। সারা ঘর যেমনকার তেমনি আদার, শুধু পিদিমটো মিটমিট করে জ্বলতে লাগলো এক কোণে। খুঁজে খুঁজে বারুন আনলুম। তিমি সাজে ঝাঁট দিতে নাই, তবু ঘরটো একবার ঝাঁট দিলুম। খেজুর পাতার নকশা করা শেতল পাটিটো পাতলুম। অপর হাতের আন্দাজে খুঁজে খুঁজে সিন্দুকের ভেতর থেকে সুজনিটো বার করে পাটির ওপর পাতলুম। হাহা, এখনো জানি না জাদু আমার কি কষ্ট করে ঘরের ভেতরে আঁধারের মধ্যে দাঁড়িয়ে আছে। যে ছেলে সহজে নিজের কষ্টের কথা বলে না, সেই ছেলে যখন বললে, মা আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তখন আমার হুঁশ হলো। এই যে বাপ, এই যে হয়ে গেল। বলে তাড়াতাড়ি করে আমি খোকাকে ধরে আস্তে আস্তে শুয়ে দিতে দিতে বললুম, হ্যাঁ বাপ, পুলিশ কি তোকে মেরেছে? আমার কথা শুনে খোকা হাসলে। আবসা আঁধারে তার হাসিটি আমি দেখতে পেলাম না। ওই রকম করে হাসতে হাসতেই সে বললে, না না, গায়ে হাত দেবে কেন? গায়ে হাত দেয় নাই। এক পুলিশ অফিসার আমাকে বললে, তাড়াতাড়ি ছাড়া যদি পাও, ঘরের ছেলে ঘরে যাও, এ পথে থাকলে মরবে। যারা তোমাদের এসব কাজে লাগাচ্ছে তাদের কিছুই হবে না, মাঝখান থেকে তোমরাই মারা যাবে। খোকাকে বিছানায় শুইয়ে পিদিমটো এনে তার মাথার কাছে রাখতে যেয়ে দেখলুম চোখ দুটি তার লাল টকটকে। কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হু হু করে বাড়ছে। গিন্নি এসে সব দেখে শুনে বললে, খোকার মাথাটো একবার ঠান্ডা পানিতে ধুয়ে দাও মেজো বউ, দিয়ে খানিকক্ষণ কপালে জলপটি দাও, তাইলে জ্বর কমে যাবে। তাই করলুম। চাচারা সব এলো গেল, কত কথা বললে খোকাকে, কত আদর করে কত কথা বললে। বারে বারে গিন্নি আর বুবু এসে খোকার কাছে বসলে। তারপরে বাড়ির সব লোকদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমাকে গিন্নি কতবার বললে রেতের ভাত খেতে। আমি খোকার শিয়র থেকে নড়লুম না। জলপটি দিতে দিতে আমার কতবার ঝিমুনি এলো, ঝুঁকে ঝুঁকে পড়তে লাগলুম, তবু খোকার কাছ থেকে যেতে পারলুম না। অনেক রেতে মনে হলো জ্বরটা যেন একটু কম হয়ে এসে। খোকার এতটাও অস্থিরও নয়। একটু বাদে ঘুমিয়ে পড়ল সে। সকালবেলায় মনে হলো জ্বরটো আর নাই, ছেলেকেও অনেকটো চনমনে লাগছে। কাল রেতে কিছুই খায় নাই। তাকে ধরে আস্তে আস্তে পিঁড়ে নিয়ে বসিয়ে হাত মুখ ধুয়ে দিলুম। কাল রেতে ছেলের লাল টকটকে চোখ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এখন দেখলাম মুখ চোখ শুকিয়ে গিয়েছে বটে, তবে চোখের সেই লাল টকটকে ভাবটো আর নাই। নিশ্চিন্ত হয়ে আছি। যাকো, জ্বরটো খারাপ জ্বর লয়। এখনকার ডাক্তার বুদ্ধি খুব কম, লোকে সহজে তাদের ডাকতে যেত না, আর ডাকতে চাইলেই বা পাবে কোথা? পাশ করা কোনো ডাক্তার 10 গায়ে খুঁজলেও পাওয়া যেত না। দু একজনা যা থাকতো সে শহরে। গায়ের মানুষ কি আর তাদের কাছে যেতে পারে? ই গায়ে উ গায়ে হয়তো বত্তি 2-1 ছিল, কিন্তু ডাক্তার বোধহয় একটাও লয়। কেউ হয়তো কোনোদিন কোনো ডাক্তারের কাছে দিন কতক ছিল, এটো ওটো নাড়াচাড়া করেছে, কষ্ট মষ্ট করে ইঞ্জেকশন ফুটতে পারে, নাইলে 2 দাগ মিক্সচার বানিয়ে দিতে পারে, সেই হলো ডাক্তার। এইসব ডাক্তারও কি সব গায়ে আছে? তা নাই। আমার বাপের গায়ে কোনো ডাক্তার কবরেজ ছিল না। 3 কোষ দূরের গায়ে একজনা ছিল। সকালে তাকে ডাকতে গেলে বৈকালি বা সাঁঝ বেলায় একটু বুড়ো ঘোড়ায় চেপে হটর হটর করে এসে আসত। তা সেই হলো যে বড় ডাক্তার। আমার শ্বশুর বাড়ির গা এদিক থেকে খুব ভালো। আছে একজনা অ্যালোপ্যাথি, পাশ টাশ দেয় নাই, তবে ফুঁড়তে পারে,
বড়ি মিক্সচার দিতে পারে। আরেকজনা হলো হেমাপ্যাথি, শিশিতে পানি ভরে 2 ফোঁটা করে ওষুধ দিত। 1-1.5 পয়সা কেউ তাকে দিত, কেউ দিত না। এদিকে অসুখ বিসুখ রাত দিন লেগে আছে। কি আর অত ডাক্তারের কাছে যায় জর্জারি নিয়ে? 2-4 দিন বাদে আপনি চলে যাবে। সর্দি কাশিতে জ্বর, ফোড়ার তারসে জ্বর, বদ হজমে পেটে যন্ত্রণা, ওসব কিছু ধর্তব্যের লয়। তবে কঠিন কিছু হলে কি আর করবে মানুষ? রুগীর ঘরে যে চেয়ে চেয়ে দেখত। অসুখ বিসুখ হামেশা হচ্ছে, আপনি সেরেও যেছে, আবার মরেও যেছে অনেক মানুষ। অসুখ কঠিন না সহজ বুঝবার বাক ছিল না সে সময়ে। বড় খোকা সকালে কিছু খেলে না, বললে মুখে মজা নাই। হয়তো জ্বর ছিল রেতে, মুখে কি মজা থাকে? তবু সকালে খই মুড়কি খেলে, দুপুরবেলায় ভাতও 2টি খেলে। আমি নিশ্চিন্ত মনে ঘরের কাজকর্ম করছি, বাড়ির আর সবাইও নিশ্চিন্ত। সাজবেলার খানিক পরে ঘরে যেয়ে দেখি খোকা বিছানায় শুয়ে আছে। বললাম, হে অবেলায় শুয়ে কেন খোকা? একটু উঠে হেঁটে বেড়াও। বলতে বলতে দেখি, বলবো কি, তার মুখের দিকে চাওয়া যেছে না। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, ছেলে খুব হাঁসফাঁস করছে। ঠিক অনেক জ্বর গায়ে। আবার কেন জ্বর এলো মনে একটু ভাবনা হলো। বাড়ির সবাইকে জানালম। খবর পেয়ে কর্তা জ্বর কাঠি নিয়ে ঘরে এলো। বগলের তলায় জ্বর কাঠি দিয়ে দেখলে, হ্যাঁ অনেক জ্বর। এই যে জ্বর এলো আর ছাড়লে না। সকালবেলাটাই কম, মনে হতো বুঝিন গেছে। প্রথম দিন যেমন মনে হয়েছিল, কিন্তু জ্বর কাঠি দিতে গেলেই দেখা যেত জ্বর আছে, ছাড়ে নাই। 3-4 দিন এইরকম গেল। সকালে কম, রেতে অনেক জ্বর, খাবার রুচি নাই। তা বাদে এই কদিন পায়খানা বন্ধ ছিল। একদিন খুব শক্ত পায়খানা হলো, তারপর ঘন ঘন লরম বাজ্জি আর পেটে যন্ত্রণা। কর্তা গায়ের অ্যালোপ্যাথি ডাক্তারকেই আগে ডাকলে। জ্বর তো যাচ্ছে না কেন? 3-4 দিন হয়ে গেল। কত এইসব শুধু ইলে ডাক্তারকে। লাংলা চাষার মতন চেহারা ডাক্তারের, দেখলে পছন্দ হয় না। তা মিছে লয়, নিজের হাতে ডাক্তার চাষবাস করে। দরকার হলে লাঙলের মুঠোও ধরে। 2 পায়ের আঙুলে হাজা, হাতের আঙুলগুলি নো এই মোটা মোটা। কি করে পছন্দ হবে এমন ডাক্তার? খানিকক্ষণ সে খোকার নাড়ি টিপে চোখ বুজে থাকলে, তারপর বললে, জিভ বার করে করো। হ্যাঁ। সব দেখে শুনে শ্বাসে বললে, হ্যাঁ জ্বর আছে। কিসের জ্বর তা তো এখন বলতে পারা যাচ্ছে না, জিভে ময়লা পড়ে রয়েছে। যাই হোক, টাইফয়েড সন্দেহ করছি। আর 2-4 দিন যাক, রোগ ঠিক বেরিয়ে পড়বে। ওষুধপত্র কিছু দিচ্ছি। শক্ত খাবার একদম বন্ধ, সাগু বার্লি খাবে। তাতে দুধ দেওয়া চলবে না, জল দিয়ে রান্না করতে হবে। ডাবের জলটা খেতে পারবে, আর বেদানার রস, এরকম চলুক। এসব বলে 4 আনা ভিজিট নিয়ে ডাক্তার চলে গেল। কথা শুনে কর্তা নিশ্চিন্ত হতে পারলে না। হেমাপ্যাথি ডাক্তারটি বন্ধু লোক, তাকে ডেকে নিয়ে এলে। ডাক্তারের পরনে একটু হেঁটো ধুতি, কাঁধে একটু মোটা চাদর। সে যে কত কথা শুধু এলে তার আর অন্ত নাই। অত কথার জবাব খোকার কি দেবে? ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনছিলাম। কর্তাই সব কথার জবাব দিচ্ছে। শেষে সে বললে, তোমার কি মনে হচ্ছে? ডাক্তার বললে, সর্বাংশে কিছু নয়, আমি 3টি পুড়িয়া দেব, বাস, আর কিছু লাগবে না। ওরকম করে কথা বললে কি কিছু বোঝা যায়? আমি কিছু বুঝতে পারলাম না। আরও 2 দিন গেল, কিন্তু জ্বর একবারও ছাড়লে না। সকালের দিকটাই একটু কম থাকে,
গায়ে মাথায় হাত দিয়ে মনে হয় জ্বর নাই, আর জ্বর কাঠি বগলে দিলেই দেখা যায় একটু জ্বর লেগেই আছে। কেন জানি না আমার মন খুব কুডাক ডাকতে লাগলো, কিন্তু কাকে কি বলবো? বেশি কিছু বলতে গেলেই লোকে বলবে মেতর বউ বাড়াবাড়ি করছে। অসুখ বিসুখ যে মানুষের গা সওয়া, সবাই জানে অসুখ আছে, চিকিৎসে নাই, সেই লেগে অসুখে কেউ গা করতো না, বলতো ও কিছু লয়, গা গরম, এমনিতেই ভালো হয়ে যাবে। ভালো কি আর হতো? হাজার কিসিমের রোগ বালায়ে হর হামেশা লোক মরত। কত রকম অসুখই না ছিল, বৌজিতের সুতিকা রোগ, ছোট ছোট ছেলে মেয়ের পুঁয়ে লাগা রোগ, দিন দিন শুকিয়ে যেছে, শেষে একদিন মরে গেল। আরেকটা রোগ হুপিং কাশি, বাবারে কি কাশি, কাশতে কাশতে চোখের রক্ত পর্যন্ত জমে যেত। তারপর বড়দের হাঁপানির ব্যায়াম। এইসব রোগের কোনো চিকিৎসা এখন হতো না, ওগুলো কোনো রোগই লয়, দু একটা মরে গেলেও কোনো শিক্ষে নাই। তেমনি বাতাস লেগে মদ, বান মেরে মানুষ মারা, এসবও ছিল। আর ছিল দুটি অসুখ, সে হলে কেউ চিকিৎসা করাতো না, কোনো চিকিৎসা ছিলও না। একটি হলো কুট, হাতে পায়ে কুট, ই ভালো হবার লয়, কোনো চিকিৎসা নাই। সবচাইতে খারাপ সাপ হচ্ছে তোর মুখে কুট হোক। আর একটা হচ্ছে ক্ষয় কাশি, ও হলে মত আসবেই, চিকিৎসা কিছুই নাই। সব শেষে আর ছিল দুটি রোগ হুড়মুড়িয়ে এসে পড়ত। একটি হলো নামুনে কলেরা, আর একটি গুটি বসন্ত। এই দুটি রোগ আপনা আপনি হতো না, তুই হারামজাদি মাগি এক গাঁ থেকে আরেক গাঁয়ে নিয়ে যেত। এক মাগির নাম মা শেতলা, আরেক মাগি ওলা বিবি, একজনা বসন্তের, আরেকজনা নামুনের, একজনা হিন্দু, আরেকজনা মুসলমান, দুজনায় মিলে কি মাহাকাজি না করত। এখন আর হিন্দু মুসলমান বাঁচত না, এক একটু গায়ে 10-15 দিন থাকত। কত বংশ যে নিবংশ হতো, বিরান হয়ে যেত গাঁকে গা, তারপরে আরেকটি গায়ে যেত। এই দুটি মহামারী রোগ এলে লোকে চিকিৎসা আর কি করাবে, দু হাতে মাথা চাপড়াত। আমিও খোকার অসুখটাকে মনে করেছিলাম এমনি জ্বর, দুদিন বাদেই সেরে যাবে। এখনো তাই মনে হচ্ছে। জি রোগের কথা ওই হেঁটো ধুতি পরা বামুনটো বলে গেল, সে রোগ আমার ছেলের হতে যাবে কেন? কার কাছে কি দোষ আমি করেছি, কার কি সাপ আমি কুড়িয়েছি যে আমার বড় খোকার উ রোগ হতে যাবে? ও কি যখন তখন যার তার হয়? জাত সাপের কামড়ের মতন উ হলো কাল রোগ। পাড়া গায়েরও সব লোক জানে সান্নিপাতিক জ্বর হলে রুগী বাঁচে না। ওই এক জড়ি সান্নিপাতিক এমনি জ্বর জি এক নাগারে 21 দিন, না হয় 28 দিন, না হয় 56 দিন গায়ে লেগে থাকবে, কিছুতেই ছাড়বে না। শত ওষুধপত্তরে কোনো কাজ হবে না। ওই মেয়াদের মধ্যে রুগী মরে গেল তো গেল, মেয়াদ পর্যন্ত যদি বেঁচে থাকে তো সুস্থ হবে বটে, কিন্তু একটু অঙ্গ, হয় একটু চোখ, না হয় একটু হাত, কিংবা একটু পা নষ্ট হবেই হবে। এমনি কঠিন রোগ। আমার ছেলের কি সেই রোগ হয়েছে? তা কেন হবে? এই দিন দুনিয়ার সব মানুষ ভালো থাকুক, সব মায়ের পুত ভালো থাকুক। কিন্তু 7 দিন পেরিয়ে গেল, ছেলের জ্বর কেন যেছে না, পেটও খারাপ হলো, তল পেটে দরদও খুব। কর্তা বরং একবার শহর থেকে ডাক্তার নিয়ে আসুক, আমি আর থির থাকতে পারছি না। যা ভয় করেছিলাম তাই হলো, ই সান্নিপাতিক জ্বর। কি করে শহর থেকে বড় ডাক্তার আনা সম্ভব হলো আমি জানি না। বোধহয় জমি খানিকটু বেচতে হলো। দেওররা সব সেঁকে ধরলে কর্তাকে, গিন্নিয়া ননদও দুটো কড়া কথা শুনিয়ে দিলে তাকে। ছেলেই যদি চলে গেল, সম্পত্তি ধুয়ে কি পানি খাবে কর্তা? ছোট দেওর তো কেঁদেই ফেললে, গলা তুলে একটি কথা কোনোদিন সে বলে না কর্তার কাছে।
সেদিন কাঁদতে কাঁদতে বললে, 2 দিনের মধ্যে শহর থেকে বড় ডাক্তার যদি তুমি না আনো, আমি বিষ খাবো বলে দিচ্ছি। এই সংসারের ভাত আমার জন্য হারাম হয়ে যাবে। যাই হোক, পরের দিন বৈকালির ট্রেনে ডাক্তার এলো। স্টেশনে মোষের গাড়ি গিয়েছিল। কর্তা ডাক্তারকে নিয়ে বেলা থাকতে থাকতেই বাড়ি এলো। হাত মুখ ধোবে না, কিছু খাবে না। হ্যাটকোট পরা ডাক্তার সোজা রুগীর ঘরে চলে এলো। ঘরের বাইরে উষারা থেকে আমরা সব দেখছি। ডাক্তারের বয়স খুব বেশি লয়, সুন্দর মুখ, ফর্সা চেহারা। অনেক রকম করে রুগী দেখলে, তারপর দেখা হয়ে গেলে এমন চুপ করে খানিকক্ষণ বসে থাকলে যে সি দেখে আমার হাত পা পেটের ভেতর সেদিয়ে যেতে লাগলো। হ্যাঁ, এই সান্নিপাতিক জ্বরই বটে। এই কথাটো যখন সে উচ্চারণ করলে, মনে হলো আমার কলজে যেন একটো কাল সাপ ছুবলে দিলে। তাহলে গায়ের অ্যালোপ্যাথি ডাক্তার যা সন্দেহ করেছিল তাই কি ঠিক? কি হবে এখন? এই রোগের কি চিকিৎসা নাই? শুনলুম ঘরের ভেতর ডাক্তার বলছে, সান্নিপাতিক জ্বরের কোনো চিকিৎসা নাই। এই কথা ঠিক লয়। মেয়াদি জ্বর তো 21 দিন, 28 দিন, কোনো কোনো সময় 56 দিনও এই জ্বর থাকে, তারপরে ছেড়ে যায়। জ্বরের মেয়াদের সময়টায় আমরা দেখি রুগীর দেহে যেন শক্তি থাকে, জ্বরটা যেন সহ্য করতে পারে। সবচেয়ে দরকার হলো যত্ন আর সেবা। এই দুটোই হলো আসল ওষুধ। মুশকিল হচ্ছে নারীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, হজম করার ক্ষমতা থাকে না। নারীতে দগদগে ঘা তো, আবার শক্ত খাবার কিংবা পুষ্টিকর খাবারও কিছু দেয়া যায় না। ওষুধ যা দেবার আমি দিচ্ছি, করকম বড়ি থাকবে, মিক্সচার থাকবে। রুগীকে আপনারা ডাবের জল দেবেন, জল দিয়ে রান্না করা সাগু বার্লি দেবেন, কখনো বেদানার রস দেবেন, তবে বেশি নয়, পেট খারাপ হয়ে যেতে পারে। মাঝে মাঝে ঠান্ডা জলে মাথা ধুইয়ে দেবেন। এসব বলে উঠে দাঁড়াতে দাঁড়াতে ঘরের চারিদিকে সে ডাক্তার বললে, রুগীর ঘর একেবারে আলাদা করে দিতে হবে। যখন তখন কেউ ঘরে ঢুকবে না, ঘরে বেশি আলো থাকবে না, আবার হাওয়া চলাচল যেন থাকে। বলতে বলতে ডাক্তার ঘরের বাইরে এসে সবাইকে সাথে নিয়ে চলে গেল। তখন গিন্নি আমাকে ডেকে বললে, মানুষের সংসারে ঝড় বৃষ্টি আপদ বিপদ আসবেই। চিরকাল কারো সুখেও যায় না, দুঃখেও যায় না। শোনো মেজো বউ, ছেলের দায়িত্ব তোমার আর মহুদার। ঘর সংসারের কাজ যা পারবে করবে, না পারলে করবে না।